গল্পের শুরু ২০০০ সালের একটি ঘটনা দিয়ে। আমেরিকান আর্মির এক বড় কর্মকর্তা তার কোরিয়ান সহকারীকে প্রায় ২০০ বোতল বিষাক্ত তরল সরাসরি ড্রেনে ফেলে দিতে বলে। নদীর পানির যে কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে ওই কর্মকর্তার কোনো পাত্তাই ছিল না। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। সাধারণ মানুষ মাঝে মধ্যেই নদীর পানিতে অদ্ভুত সব কাণ্ডকারখানা দেখতে পায়। একদিন দুজন জেলে একটা বাটিতে ছোট্ট একটা মাছ ধরে। তারা খেয়াল করে ওই মাছটা মোটেও স্বাভাবিক মাছের মতোই ছিল না, দেখতে কেমন জানি তেরাবাঁকা বা অদ্ভুত ধরনের। তাদের একজন ওটাকে হাত দিয়ে ধরতে গেলেই মাছটা তাকে কামড়ে দেয়। অমনি হাত থেকে বাটিটা পড়ে যায় আর মাছটা তাড়াহুড়া করে পানিতে তলিয়ে যায়। এরপর গল্প চলে আসে ২০০৬ সালে। এক ব্যবসায়ী ব্রিজের উপর দাঁড়িয়ে নদী থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে সে পানির নিচে বিশাল কোনো কিছু নড়াচড়া দেখতে পায়। দুপুরের দিকে নদীর পাড়ে গ্যাংডু তার বাবার স্ন্যাক দোকানের ভেতরে ঘুমাচ্ছিল। সেজু নামের এক পথশিশু সেখান থেকে কিছু খাবার চুরি করার চেষ্টা করলে তার ভাই সেজেন তাকে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। দোকানের মালিক এবং তার ছেলে গ্যাংডুকে জাগিয়ে কাজে লাগায়। ঠিক তখনই গ্যাংডু তার মেয়ে হিয়ানশিওকে স্কুল থেকে ফিরতে দেখে। হিয়ানশিও ভীষণ রেগেছিল, কারণ গ্যাংডু প্যারেন্টস মিটিংয়ে না গিয়ে তার এক মাতাল চাচাকে পাঠিয়েছিল। মেয়ের কাছে একটা পুরনো ফোন ছিল যেটা নেটওয়ার্ক ঠিকঠাক মতো কাজ করতো না, আর সবার সামনে ওটা বের করতে তার খুবই লজ্জা লাগতো। তাই সে বাবার ফোনও ধরছিল না। এরপর তারা দুজনে দোকানের ভেতরে যায় এবং গ্যাংডু লুকিয়ে রাখা একটা জমানো কয়েনের কৌটা বের করে। সে টাকা জমাচ্ছিল মেয়েকে একটা নতুন ফোন কিনে দেওয়ার জন্য। এমন সময় সে টিভি চালু করলে দেখতে পায় হান নদী থেকে একটা অর্ধেক খাওয়া মরাদেহ উদ্ধার করা হয়েছে। তবে সে চ্যানেল বদলে তার বোন নামজোকে আর্চারি খেলায় অংশ নিতে দেখতে শুরু করে। ঠিক তখনই হিবং এসে গ্যাংডুকে কিছু ফ্রি খাবার দেয়। কাস্টমাররা কমপ্লেন করছিল, তাই তাদের শান্ত করতে গ্যাংডু খাবারগুলো নিয়ে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সবাই ব্রিজের নিচে ঝুলে থাকা এক অদ্ভুত জিনিসের দিকে তাকিয়ে আছে। হঠাৎ জিনিসটা নড়ে ওঠে এবং সেখান থেকে এক ভয়ঙ্কর দানব বেরিয়ে পানিতে লাফ দেয়। কৌতূহলী হয়ে গ্যাংডু একটা বিয়ারের ক্যান ছুঁড়ে মারলে দানবটা তার সুর দিয়ে সেটা ধরে ফেলে। এই কাণ্ড দেখে ভিড়ের মানুষ মজা পেয়ে পানিতে আবারও নানান ধরনের খাবার ছুঁড়তে শুরু করে। কিন্তু জিপটি হঠাৎ করেই পানির নিচে হাওয়া হয়ে যায়। সবাই যখন ওখান থেকে চলে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই দানবটা পানি থেকে ডাঙায় উঠে আসে। এরপর সে মানুষের পেছনে দৌড়াতে শুরু করে। সে যাকে পাচ্ছে তাকেই আছাড় মারছে এবং তার ভয়ঙ্কর হাত পা দিয়ে আক্রমণ করে মেরে ফেলছে। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য চারদিকে ছুটছিল, কিন্তু দানবটা তাদেরকে টেনে হিঁচড়ে শেষ করে দিচ্ছিল। কিছু মানুষ একটা কন্টেনারের ভেতরে ঢুকিয়ে পড়লে দানবটাও তাদের পিছু পিছু সেখানে ঢুকে আটকে যায়। ডোনাল্ড নামের এক বিদেশি পর্যটক আর গ্যাংডু কন্টেনারের অন্য পাশে গিয়ে দৌড়ে দরজাটা খুলে দেয়, যাতে আটকে থাকা মানুষগুলো বের হতে পারে। কিন্তু দানবটাও বাইরে বেরিয়ে এসে আবারও হামলা শুরু করে দেয়। ডোনাল্ড একটা মেঝের টাইল ছুঁড়ে মারলেও কোনো কাজ হয় না। এরপর তারা দুজনে একটা খুঁটি ছুঁড়ে মারে, তাতেও দানবটার কোনো ক্ষতি হচ্ছিল না। এক লোককে মুখে চেপে ধরে দানবটা আবারও ডোনাল্ডের উপর লাফিয়ে পড়ে তাকে জখম করে দেয়। গ্যাংডু দৌড়ে গিয়ে সেই খুঁটিটা তুলে এবার দানবটার দুর্বল লেজে জোরে আঘাত করে। এই আঘাত খেয়ে দানবটা শেষমেশ চোট পায়। ঠিক সেই সময় দানবের কিছু রক্ত ছিটকে এসে তার মুখে লাগে। হিয়নশিও যখন দোকান থেকে বের হয়, গ্যাংডু তার হাত ধরে বেরের মধ্যে দৌড়াতে শুরু করে, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে গ্যাংডু পড়ে যায় এবং মেয়ের হাত ফসকে যায়। ঘাবড়ে গিয়ে সে অন্য একটা মেয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছনে তাকিয়ে দেখতে পায় সে ভুল মেয়ের হাত ধরে আছে। সে যখন আবারও পেছনের দিকে তাকায়, দেখতে পায় দানবটি হিয়নশিওকে ধরে নদীর দিকে নিয়ে যাচ্ছে। গ্যাংডুও পানিতে ঝাঁপ দেয়, কিন্তু ওপাশ থেকে দানবটি অন্য এক মানুষকে মুখ থেকে থুতু দিয়ে ফেলে তার জায়গায় হিয়নশিওকে নিয়ে পানির নিচে হারিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ ও মিলিটারি পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে। গ্যাংডু ও হিবংকে দোকান ছেড়ে চলে যেতে বলা হয় এবং গ্যাংডু কয়েন ভরা বক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়। নদীর চারপাশ বন্ধ করে দেওয়া হয়। নামজু তার ব্রোঞ্জ মেডেল নিয়ে সেখানে চলে আসে এবং মৃত ভাতিজির জন্য কান্না করতে শুরু করে। তৃতীয় ভাই নামও সেখানে পৌঁছে যায়। পুরো পরিবার মাটিতে লুটিয়ে কেঁদে আকুল হয়ে সাংবাদিকরা ছুটে এসে ছবি ও ভিডিও করতে শুরু করে। নাম জানতে পারে যে গ্যাংডু ভুলমের হাত ধরেছিল, আর এই মারাত্মক ভুলের জন্য সে ভাইকে খোঁটা দিতে শুরু করে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায় এবং কর্মকর্তারা এসে তাদেরকে থামায়। ঠিক সেই সময় হ্যাজমেট ছুট পড়া কিছু লোক রুমের মধ্যে ঢুকে যায় এবং এক ধরনের অদ্ভুত ধোঁয়া ছাড়াতে শুরু করে। একজন এজেন্ট জানতে চায় যে কেউ ওই জিপটাকে স্পর্শ করেছে কিনা। গ্যাংডু জানায় যে দানবের রক্ত তার মুখে লেগেছিল। এই কথা শুনে টিমটি তাকে একটা বিশেষ ব্যাগের ভেতরে ভরে টেনে হিস্ট্রি সেখান থেকে নিয়ে যায়। এরপর সংবাদ মাধ্যমগুলো এই পুরো ঘটনা প্রচার করতে শুরু করে। ডোনাল্ড একজন আমেরিকান সামরিক সার্জেন্ট ছিল এবং তার একটা হাত কাটা পড়েছিল, তাই তাকে আমেরিকান মিলিটারি হাসপাতালে পাঠানো হয়।
মিলিটারি চিকিৎসকরা জানতে পারে যে যাদের শরীর ওই জীবের সংস্পর্শে এসেছে তাদের দেহে অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং তারা এটিকে একটা অজানা ভাইরাসের লক্ষণ বলে ঘোষণা করে দেয়। আমেরিকান মিলিটারি সিডিসিকে একটা নমুনা পাঠালে তারা নিশ্চিত করে যে নদীর ওই জীবটাই এই ভাইরাসের বাহক। এখন শুধু স্পেশাল ফোর্সরাই নদীর কাছাকাছি যেতে পারবে। ফিউমিগেশন ইউনিটগুলো ধোয়া দিয়ে নদীর চারপাশ পরিষ্কার কাজে লেগে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত সবাইকে হাসপাতালে পাঠিয়ে কোয়ারেন্টাইন ও পরীক্ষা করা হয়। সন্ধ্যার দিকে গ্যাংডুর ফোন বেজে ওঠে। রিংটোন শুনে সে চমকে যায়, কারণ কলটি করেছে হিয়ংশিও। সে সাহায্য চাইছে এবং জানায় সে একটা নর্দমায় আটকে আছে, কিন্তু কিছু বলার আগেই কলটি কেটে যায়। এদিকে নদীর কাছে দুজন এজেন্ট তাদের গাড়ি থামায়, কারণ তারা সেখানে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। আচমকা দানবটি বের হয়ে এক এজেন্টকে ছুঁড়ে ফেলে দেয় এবং ট্রাকের উপর উঠে পড়ে। কয়েক মিনিট পর জিপটি ওই দুই এজেন্টকে নর্দমায় ফেলে দেয়, যেখানে সে পরবর্তীতে খাওয়ার জন্য বেশ কিছু লাশ জমিয়ে রেখেছিল। দানবটি সেখান থেকে চলে যাওয়ার পর হিয়নশিও একটা গর্ত থেকে বেরিয়ে আসে। সে তখন ওই এজেন্টের পকেট থেকে ফোনটি খুঁজে নেয়, কিন্তু সেটাও অকেজো ছিল। এদিকে গ্যাংডুর পরিবার এক পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করছিল যে হিয়নশিও এখনও বেঁচে আছে, কিন্তু পুলিশ তাদের কোনো কথারই পাত্তা দিচ্ছিল না এবং বলে গ্যাংডু নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছে। নিজের কথা প্রমাণ করার জন্য গ্যাংডুর ফোনে ওই মুহূর্তের ভিডিও দেখায়, যেখানে সে দানবটিকে একটা লাশ উগড়ে দিতে দেখেছিল। এর মানে দ্বারা হিয়নশিও সেখানে জীবিত থাকতে পারে। তবুও পুলিশ নাছোড়বান্দা। তারা ধরে নেয় এটা গ্যাংডুর মনের ভুল হতে পারে এবং তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করলেও সে রাজি হয় না। কিছুক্ষণ পর তারা সবাই চুপি চুপি করিডোরে অন্য রোগীদের ভিড়ের মধ্যে মিশে যায়, কিন্তু একজন নার্স গ্যাংডুকে দেখে চিনে ফেলে এবং চিৎকার করে ডাকতে শুরু করে। এটা শুনেই পুরো পরিবার দৌড়াতে শুরু করে এবং সামনে আসা সবাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লিফটে পৌঁছেই তারা নিজেদের আসল পোশাক পরে নেয়। এদিকে হিবং ফোনে নিশ্চিত হয়ে নেয় যে তাদের গাড়ি রেডি আছে। পার্কিং লটে একটা রহস্যময় ড্রাইভার ভ্যান নিয়ে তাদেরকে তুলে নেয়। নামজু একটু পেছনে পড়ে যাওয়ায় মনে হচ্ছিল সে বুঝে ফেলেই যাবে, কিন্তু ড্রাইভার পেছনের গাড়িগুলোকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে তাকে আবারও তুলে নেয়। এক পুলিশ ভ্যানে ওঠার চেষ্টা করলে গ্যাংডু তাকে ফেলে দেয়। এরপর তারা শহরের বাইরে একটা জায়গায় পৌঁছায়। সেখানে জানা যায় হিবং কিছু অপরাধী চক্রকে ভাড়া করেছিল, যাতে তারা পরিবারটিকে হাসপাতাল থেকে বের করে আনে এবং হিয়নশিওকে খোঁজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে দেয়। তবে শেষ পর্যন্ত বিলের পরিমাণ অনেক বেশি আসে। অপরাধী হিবংয়ের গয়না নিতে রাজি হয় না, তবে ক্রেডিট কার্ড নিয়ে নেয়। ভ্যানের ভেতরে বসে তিন ভাইবোন খবরে দেখতে পায় যে তাদের সবাইকে ওয়ান্টেড পলাতক আসামি হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর তারা একটি মিটিগেশন ট্রাকে করে রওনা দেয়। সেই ট্রাকে দুইটা হ্যাজমেট স্যুট, কিছু অস্ত্র এবং সুয়ারেজের একটা ম্যাপ রাখা ছিল। গ্যাংডু আর হিবং স্যুট দুটো পরে নেয় এবং নাম ও নামযোগ কম্বলের নিচে লুকিয়ে থাকে। কোম্পানির নাম একদম শেষ মুহূর্তে যোগ করা হয়েছিল বলে সিকিউরিটি চেকে ম্যানেজারের একটু সন্দেহ হয়। হিবং তাকে ঘুষ হিসেবে একটা ব্যাগ ছুড়ে দেয়। ম্যানেজার ব্যাগ খুলে সেটির ভেতরে কয়েন ভরা সেই বক্সটি দেখতে পায়। এরপর তারা ম্যাপ দেখে সুয়ারেজের দিকে এগিয়ে যেতে শুরু করে। মাঝে মধ্যে গ্যাংডু ট্র্যাকের পেছনে দৌড়াচ্ছিল, যাতে ফিউমিগেশনের ধোঁয়া তার গায়ে লাগে, কারণ সে মেয়ের কাছে যাওয়ার আগে নিজেকে জীবাণুমুক্ত রাখতে চেয়েছিল। কয়েক ঘন্টা খোঁজাখুঁজি পর তারা অন্ধকারে কিছু একটা নড়াচড়া দেখতে পায়। নামজুর কাঁধে ভেজা কিছু একটা পরায় তারা বেশ ভয় পেয়ে যায় এবং উপরে গুলি চালাতে শুরু করে, কিন্তু উপরে তাকিয়ে দেখতে পায় স্রেফ পানি চুইয়ে পড়ছিল। আসলে এই তরলটি পড়ছিল সেই সেজুর প্রস্রাব। সেজু তার ভাই সেজিনের সঙ্গে এখানে লুকিয়ে ঘুরছিল। দুই ভাই ধীরে ধীরে গ্যাংডুর স্ন্যাক দোকানে পৌঁছে যায় এবং সেখান থেকে প্রচুর খাবার নিয়ে নেয়। সেজু কিছু টাকা নিতে চাচ্ছিল, কিন্তু সেজিন তাকে বাধা দিয়ে দেয়। ব্যাগ ভরে দুই ভাই যখন বের হয়ে যাবে, ঠিক তখনই দানবটি তাদেরকে দেখে ফেলে। তারা দৌড়ানোর চেষ্টা করলেও দানবটি ভীষণ দ্রুত এসে তাদের পথ আটকে দেয়। কিছুক্ষণ পর গ্যাংডু সেই স্ন্যাকের দোকানে ফিরে আসে এবং এমনভাবে রাতের খাবার খায় যেন হিয়নশিও তাদের সঙ্গেই বসে আছে। মূলত নিজেদের মনোবল ধরে রাখার জন্যই তারা এমনটা করছিল। ওদিকে হিয়নশিও একটা পাইপের লিক থেকে পানি জমানোর চেষ্টা করছিল। দানবের গর্জনের আওয়াজ পেয়ে সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে পড়ে থাকে। সে দেখে দানবটি দুই ভাইকে নিচে ফেলে দিচ্ছে। দানবটি চলে গেলে হিয়নশিও তাদেরকে চেক করে বুঝতে পারে যে সেজিন মারা গেছে, তবে সেজু এখনও বেঁচে আছে। তাই সে সেজুকে দানবের নজর থেকে লুকিয়ে বাঁচায়। অন্যদিকে দোকানের ভেতরে নাম ও নামজুকে গ্যাংডু বকাবকি করছিল, কারণ সে আবারও ঘুমিয়ে পড়ছিল। হিবংয়ের এই আচরণ একদমই পছন্দ হয় না। সে জানায় ছোটবেলায় গ্যাংডুর সঙ্গে কী ঘটেছিল। ছোটবেলায় গ্যাংডু নাকি দারুণ বুদ্ধিমান ছিল, কিন্তু হিবং প্রায় সময় বাড়িতে থাকতো না। গ্যাংডু পাশের জমি থেকে খাবার কুড়িয়ে আনত, যা তার শরীরে পুষ্টির জন্য একদমই যথেষ্ট ছিল না। এই অপুষ্টির কারণে তার ব্রেন ধীর হয়ে যায় এবং মাঝে মধ্যে তার শরীর হঠাৎ করে এভাবে ঘুমিয়ে পড়ে। ঠিক এই সময় গ্যাংডু হঠাৎ করে জেগে ওঠে, দেখতে পায় দানবটি বাইরে দাঁড়িয়ে আছে এবং সাথে সাথে গুলি চালাতে শুরু করে। দানবটি ক্ষিপ্ত হয়ে দোকানে এমন ঝড়ে ধাক্কা মারে যে সেটি উল্টে যায়।
দানবটি কাছেলে এবং আবার গুলি ছুড়তে শুরু করে এবং জিপটি মাটিতে পড়ে যায়। বাইরে এসে দেখতে পায় দানবটি এখনও মরেনি, তাই নামও তার উপরে গুলি চালায়। দানবটি দ্রুত পালিয়ে ব্রিজের উপর উঠে যায়। এরপর সে ব্রিজের উপর উঠে লাফাতে শুরু করে যতক্ষণ না তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। দানবটি পানিতে লাফ দেওয়ার পর সেখানে সেনারা চলে আসে, তাই তারা পালাতে শুরু করে। গ্যাংডু জানায় তার কাছে আর একটা গুলি আছে এবং তখন তার বন্দুকটা ছিনিয়ে নিয়ে তাদেরকে ট্রাকে করে পালিয়ে যেতে বলে, যাতে সে নিজের দানবটিকে আটকে রাখতে পারে। দানবটি পানি থেকে উঠে আসতে এবং গুলি করার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে গ্যাংডু ভুল গুনেছিল। আসলে কোনো গুলি অবশিষ্ট ছিল না। দানবটি তাকে জোরে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয় এবং সুর দিয়ে পেঁচিয়ে মাটিতে আছড় মারে এবং ঘটনাস্থলেই মারা যায়। ভাই বোনেরা তাদের বাবার জন্য কাঁদতে শুরু করে। নাম ও নামজুকে জোর করে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গ্যাংডু চরম অপরাধবোধের কারণে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর সংবাদে আসে যে আমেরিকান সার্জেন্ট ডোনাল্ড ভাইরাসে মারা গেছে। সিডিসি সিদ্ধান্ত নেয় তারা এজেন্ট ইয়েলো ব্যবহার করবে। এটি এমন একটি রাসায়নিক ব্যবস্থা যা আমেরিকা ভাইরাস ঠেকাতে ব্যবহার করেছিল। তবে এই কেমিক্যাল বাতাসে ছড়ানোটা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। খবরে আরও বলা হয় এই ভাইরাসের লক্ষণ সাধারণ সর্দি কাশির মতোই, তাই রাস্তায় কেউ হাসি বা কাশি দিলে সাধারণ মানুষ ভয় পেয়ে দূরে সরে যায়। এরই মধ্যে নাম তার পুরনো কলেজ বন্ধু গোর এর সঙ্গে দেখা করতে আসে। অফিস বন্ধ হওয়ার কারণে গো লুকিয়ে তাকে ভেতরে নিয়ে যায়, কারণ সে একটা টেলিফোন কোম্পানিতে কাজ করত এবং হিয়েনশির কলটি ট্র্যাক করতে পারত। কম্পিউটারে খুব সহজেই তারা কলটির সন্ধান পেয়ে যায়, কিন্তু জিপিএস লোকেশন দেখার জন্য তাদেরকে একটা পাসওয়ার্ডের প্রয়োজন ছিল। গো নামের ওই বন্ধুটি বারবার সন্দেহজনকভাবে নামজুর খোঁজ করছিল। নাম তাকে জানায় যে সুয়ারেজে তাদের দেখা হওয়ার পর তারা আলাদা হয়ে গেছে এবং নামজু এখন কোথায় আছে সেটা জানে না। ডেস্কে লেখা পাসওয়ার্ডটি কাজ না করায় গো বলে সে ম্যানেজারের অফিসে গিয়ে পাসওয়ার্ড খুঁজছে। আসলে সে শুধু নাটক করছিল। তার সব বন্ধুরাই ওখানে ওত পেতে লুকিয়েছিল, যাতে নামকে ধরিয়ে দিয়ে পুরস্কারের টাকাটা পেতে পারে। এরই মধ্যে নাম আর একটা পাসওয়ার্ডের চিরকুট পেয়ে যায় এবং এবার সিস্টেমটাকে আনলক করতে সক্ষম হয়। সে অবশেষে হিয়নশির সঠিক লোকেশন পেয়ে যায়। সে যখন ম্যাপে লোকেশন মার্ক করছিল তখনই বুঝতে পারে অফিসের সবাই তাকে ধরার জন্য এগিয়ে আসছে। নাম তখন একটা ক্লিপ সকেটের ভেতরে ঢুকিয়ে দেয়, এতে শর্ট সার্কিট হয়ে যায়। অফিসের সবাই ঘাবড়ে গিয়ে অন্ধকারে তাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু আলো ফিরতে দেখতে পায় নাম ততক্ষণে পালিয়ে গেছে। বাইরে পুলিশের সাইরেন আওয়াজ শুনে সে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে। ব্রিজের নিচে পড়ে থাকা অবস্থায় সে নামজুকে হিয়নশির লোকেশন লিখে একটা টেক্সট পাঠায় এবং এর পরপরই সে অজ্ঞান হয়ে যায়। ওদিকে নামজু এখনও হিয়নশিকে খুঁজে বেড়াচ্ছে। সে ব্রিজের ভীমের মধ্যে ঘুমায়, পানিতে লুকিয়ে থাকে যাতে কেউ তাকে দেখতে না পায় এবং ফ্যামিলির সেই দোকান থেকে খাবার চুরি করে কোনোমতে বেঁচে আছে। সে তার ফোনটি চার্জ করে ভাইয়ের পাঠানো মেসেজটা দেখতে পায়। মেসেজ দেখা মাত্রই নামজু সেই ব্রিজের দিকে দৌড়ায় এবং গ্যাংরুকে ফোন করে সবটা জানিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত দানবটি তাকে দেখে ফেলে এবং সে তীর ছোড়ার আগে দানবটি তাকে এত জোরে আঘাত করে যে একটা সরু ড্রেনের ভেতরে গিয়ে সে পড়ে যায়। নামজু সেখানে অজ্ঞান হয়ে যায় আর ওই জিপটি সরু জায়গায় পৌঁছতে না পেরে সেখান থেকে চলে যায়। ল্যাবের ভেতর গ্যাংডু পালানোর চেষ্টা করে, কিন্তু মেডিকেল টিম তাকে ধরে ফেলে এবং একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। 1 ঘন্টা পার হয়ে গেলেও সে অজ্ঞান হয় না। সুই যখন তার চামড়ায় ঢোকানো হচ্ছিল গ্যাংডু ব্যথায় চিৎকার করে ওঠে। এটা দেখে একজন আমেরিকান ডাক্তার এসব করতে বারণ করে দেয়। গ্যাংডু তখন তার মেয়ের পুরো ঘটনাটা খুলে বলে। আমেরিকান ডাক্তারটি বোঝার ভান করলেও আসলে সে গ্যাংডুর মানসিক অবস্থা পরীক্ষা করছিল। সে গ্যাংডুর মাথা থেকে স্যাম্পল নিতে চাইছিল। কোরিয়ান চিকিৎসকের কাছে বিষয়টা অতিরিক্ত মনে হলে আমেরিকান ডাক্তার তাকে গোপনে আসল সত্যটা বলে দেয়। ডোনাল্ড মূলত অপারেশন থিয়েটারে তীব্র আতঙ্কেই মারা যায়। ময়নাতদন্তের রিপোর্টেও কোনো ভাইরাসের চিহ্ন মেলেনি, এমনকি কোয়ারেন্টাইনে থাকা বাকি সবার টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে। পরিষ্কার কথা, এই ভাইরাসের কোনো অস্তিত্বই নেই। গ্যাংডু ইংরেজি ভালো না জানলেও নো ভাইরাস অ্যাট অল এই বাক্যটি ঠিকই বুঝে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে ডাক্তাররা তাৎক্ষণিকভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে তার মাথা থেকে স্যাম্পল নেওয়া শুরু করে। এদিকে ড্রেনের ভেতরে হিয়নশির মৃতদেহ থেকে পোশাক খুলে নেয়, সেগুলো জোড়া দিয়ে একটা রশি তৈরি করে এবং তার মাথায় পুলিশের লাঠি বেঁধে দেয়। সেজুর সাহায্যে রশিটি উপরে ছুঁড়ে গ্রিলের সঙ্গে আটকানো হলেও সেটা তাদের হাতে নাগালে পৌঁছায়নি। ঠিক ওই মুহূর্তে দানবটি সেখানে ব্যাক করে। ভয়ে বাচ্চারা জলদি করে সেই গর্তে ঢুকে যায়। সেখান থেকে তারা দেখতে পায় হাড়গোড়ের একটা বিশাল স্তূপ দানবটি ওলটপালট করছে। ওই কঙ্কালের স্তূপে একটা বিয়ারের ক্যানও ছিল। এরপর সে নতুন একটা শিকার গিলতে নিচে নামে, কিন্তু হঠাৎ করে শিশুদের একটা শব্দ শুনতে পায়। দানবটি গর্তের মুখে হাঁ করতে বাচ্চারা পৌঁছাতে একদম শেষ প্রান্তে চলে যায়। অপারেশন শেষে গ্যাংডু পুরোপুরি দুর্বল হয়ে পড়ছিল।
ঠিক তখনই একজন চিকিৎসা কর্মী তার ব্লাড স্যাম্পল নিতে চলে আসে। সুযোগ বুঝে গ্যাংডু তাকে খামচে ধরে এবং সিরিঞ্জটিকে হাতিয়ার বানায়। সে ভয় দেখায় যে জীবাণু মেশানো এই রক্ত সবার গায়ে ছিটিয়ে দেবে। এই হুমকিতে ল্যাবের লোকজন আতঙ্কিত হয়ে তাদেরকে ছাড়িয়ে দিতে বাধ্য হয়। ল্যাবটি মূলত লোকালয়ের বাইরে একটি কন্টেনারে তৈরি করা হয়েছিল। ওই সময় পাহারায় থাকা সৈন্যরা দুপুরের খাবারে ব্যস্ত ছিল। বন্দি ডাক্তারকে সামনে রেখে গ্যাংডু খাবার টেবিলগুলো লাথি মেরে উল্টে দেয়। এরপর চোখের পলকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে চম্পট দেয়। অপরদিকে ব্রিজের নিচে নামের হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে এক পথচারী ভবঘুরে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। নাম ওই ভবঘুরের কাছে অনিয় ব্রিজের পথে জানতে চায়, এমনকি টাকার লোভ দেখিয়ে তার সংগ্রহে থাকা খালি বিয়ারের বোতলগুলো চেয়ে বসে। এতে ক্ষিপ্ত হয়ে পাগলটি নামের মাথায় একটা খালি বোতল ভেঙে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে অর্থ দিয়ে দুনিয়া সবকিছু কেনা সম্ভব নয়, তবে সে নামের পথ প্রদর্শক হতে রাজি আছে। এরপর দুজনে মিলে একটা ট্যাক্সি ভাড়া করে। গন্তব্যে যাওয়ার পথেই তারা খালি বোতলগুলি দিয়ে পেট্রোল বোমা বানায়। ওদিকে রাস্তায় তখন সাধারণ মানুষ আন্দোলন করছিল। তারা এজেন্ট ইলোর বিরুদ্ধে বিক্ষোভ করছিল, যা এই অনিয় ব্রিজে ছড়ানোর কথা রয়েছে। গর্ত থেকে বেরিয়ে হিয়নসিও দেখতে পায় যে দানবটা গভীর ঘুমে আচ্ছন্ন। সে একটা ক্যান্সরে নিশ্চিত হয় যে জিপটা আসলেই সজাগ কিনা। কোনো সারা শব্দ না পেয়ে সে এক ছুটে দানবটার পিঠের উপর লাফিয়ে পড়ে, যাতে ঝুলন্ত রশিটা মুঠোয় নেওয়া যায়। সে রশিটা আঁকড়ে ধরতে সফল হয়, কিন্তু সেই স্বস্তি বেশি সময় টেকেনি। দানবটি তার সুর দিয়ে তাকে টেনে আবারও নিচে আশ্রে ফেলে। তবে জিপটাকে তখনও ঘুমন্তই মনে হচ্ছিল, যেন ঘুমের ঘরে অবচেতন মনে সে এমনটা করছিল। হিয়নসিও নিজের পা দিয়ে তাকে সামান্য ধাক্কা দিতে দানবটার ঘুম পুরোপুরি ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই দানবটা হিংস্র হয়ে বাচ্চা দুটোর উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পরে গ্যাংডু আসল ড্রোনটি খুঁজে বের করতে সফল হয়, তবে ভেতরে কঙ্কালের স্তূপ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। চরম কোনো দুর্ঘটনার আশঙ্কা বুকে নিয়ে হিয়নসিওর তৈরি সেই রশি বেয়ে নিচে নেমে আসে। ঠিক তখনই দানবটা সেখানে হাজির হয়, তবে সে গ্যাংডুকে নোটিশ না করে সামনের দিকে চলে যায়। এই সুযোগে ওদিকে নামজোর চেতনা ফিরে আসে। সে ড্রেন থেকে উপরে উঠে দেখতে পায় দানবটা তার দিকে তেড়ে আসছে। সে নিজের বন্দুক উঁচিয়ে নিশানা করতেই যাবে, ঠিক তখনই গ্যাংডুর আর্তনাদ শুনে তার মনোযোগ পুরোপুরি ভেঙে যায়। ওদিকে নদীর পাড়ে মানুষের তখন উপচে পড়া ভিড় ছিল। তারা এজেন্ট ইলো কেমিক্যালের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ করছিল। এমনকি অনেকের পোশাকে গ্যাংডুর মুক্তির স্লোগানও লেখা ছিল। চারপাশ থেকে পুলিশ আন্দোলনকারীদেরকে অবরুদ্ধ করে রাখলেও তারা পিছু হটতে নারাজ। কিন্তু আচমকায় দানবটি চোখের সামনে আসতেই পুরো এলাকায় হৈহুল্লোড় পড়ে যায়। পুলিশ সাথে সাথে জিপটিকে লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে। ব্রিজের ওপর থেকে গ্যাংডু চিৎকার করে সবাইকে গুলি থামাতে বলে, কারণ তার মেয়ে তখনও ওখানেই বন্দী ছিল। এরপর সে সোজা পানিতে লাফ দেয়। ঠিক তখনই বাতাসে এজেন্ট ইলো গ্যাস ছাড়িয়ে দেওয়া হয়। নিমেষেই চারপাশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা তীব্র অসুস্থতা বোধ করতে শুরু করে। কেমিক্যালের কারণে দানবটাও দুর্বল হয়ে পড়ে। এক পুলিশ অফিসার তখন জিপটিকে আঘাত করতে গেলে গ্যাংডু তাকে আটকে দেয়। দানবটি যন্ত্রণায় মাটিতে ছটফট করতে শুরু করে। এই মোক্ষম সুযোগে গ্যাংডু দানবটার মুখের ভেতরে হাত গলিয়ে দেয় এবং একজনের হাত শক্ত করে ধরে ফেলে। সে সজোরে টেনে বাচ্চা দুটোকে দানবের পেট থেকে বের করে আনে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে তারা দুজনেই শেষ হয়ে গেছে। অপরদিকে ড্রোন থেকে অনবরত সেই বিষাক্ত কেমিক্যাল ছেটানো হচ্ছিল। মাস্ক পরিহিত কর্মকর্তারা দূর থেকে পুরো পরিস্থিতি ভিডিও রেকর্ড করছিল, আর বিষাক্ত বাতাসে সাধারণ মানুষ একের পর এক ঢলে পড়ছিল। 3 ভাই বোন হিয়নসিওর নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়ে। এক পর্যায়ে গ্যাংডু সহ্যশক্তি সীমানা ছাড়িয়ে যায়। সে পাশ থেকে একটা সাইনবোর্ডের খুঁটি উপড়ে নেয় এবং সেটা দিয়ে দানবটার উপরে হিংস্রভাবে চড়াও হয়। আঘাতে আঘাতে জিপটার শরীর রক্তাক্ত হতে শুরু করে। এক চোট খেয়ে দানবটা গ্যাংডুকে ধাক্কা মেরে দূরে আছড়ে ফেলে। ঠিক ওই মুহূর্তে নামতার তৈরি করা পেট্রোল বোমাগুলো দানবটার দিকে ছুটতে শুরু করে। আগুনে লেলিহান শিখা থেকে বাঁচতে জিপটি পাগলের মতো দৌড়াতে শুরু করে। শেষমেশ সে ব্রিজের নিচে কোণঠাসা হয়ে যায়। অপর থেকে সেই ভবঘুরে ব্যক্তিটি দানবটির গায়ে এক বালতি জ্বালানি ঢেলে দেয়। নামতার শেষ বোমাটা ছুটতে গেলে সেটি হাত ফসকে নিজের কাছেই ফেটে যায়। পরিস্থিতি সামাল দিতে এবার নামজুর সামনে এগিয়ে আসে। সে নিজের তীরের অগ্রভাগে আগুন ধরিয়ে সোজা দানবটার চোখ বরাবর নিখুঁত নিশানা করে। মুহূর্তের মধ্যেই পুরো জিপটা দাউ দাউ করে জ্বলন্ত কয়লা হয়ে যায়। আগুন নেভাতে দানবটি যখনই পানির দিকে ছুটে যেতে চায়, গ্যাংডু তখনই লোহার সেই খুঁটিটি তার মুখের ভেতরে সজোরে গেঁথে দেয়। এভাবেই চিরতরে জিপটির অবসান ঘটে। এরপর গ্যাংডু সেজুকে ভালো করে পরীক্ষা করে দেখে। সে নিশ্চিত হতে চায় এই ছেলে হিয়নসিওর সেই বন্ধু কিনা। তখনই বোঝা যায় ছেলেটি আসলে অলৌকিকভাবে বেঁচে ছিল। গ্যাংডু কালবিলম্ব না করে তাকে কোলে তুলে নেয় এবং ওই বিষাক্ত এলাকা ছেড়ে দূরে চলে যায়। কয়েক সপ্তাহ পার হওয়ার পর গ্যাংডু তার জীবনকে নতুন করে গুছিয়ে নেয়। সে এখন আগের মতোই তার দোকানটি চালায় এবং সেজুকে নিজের সন্তানের মতো আগলে রাখে। এক রাতে তারা যখন রাতের খাবারে ব্যস্ত,
তখন টিভিতে ব্রেকিং নিউজ দেখা যায় আমেরিকান প্রশাসন অবশেষে স্বীকার করেছে যে সেখানে আসলে কোনো ভাইরাসের অস্তিত্ব ছিলই না। কিন্তু গ্যাংডু আর সেজু টিভির রিমোট চেপে স্ক্রিনটা বন্ধ করে দেয় যাতে শান্তিতে রাতের খাবারটুকু শেষ করতে পারে। আর এই দৃশ্যের মাধ্যমে সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 লক্ষ সাবস্ক্রাইব হতে আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে, তাই যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ।